এবার যখন বিপিএল শুরু হলো আমরা ভাবলাম যে মাঠের খেলাটা যেহেতু ভালো হচ্ছে আমরা মাঠের খেলা নিয়েই থাকবো, কিন্তু আলটিমেটলি নন পেমেন্ট ইস্যু, ফিক্সিং নিয়ে গুঞ্জন, এসব নিয়ে বেশি সময় পার হয়ে গেছে। অবশেষে গতকাল সারাটা দিন, ইনফ্যাক্ট তার আগের রাত থেকেই আমাদের এখানে যেটা হচ্ছে যে বলা হচ্ছে 10 জন ক্রিকেটারকে নিয়ে তদন্ত করা হচ্ছে যে তারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কিনা। এবং মানে খুবই আনএক্সপেক্টেড, খুব দুর্ভাগ্যজনক যেটা যে এই 10 জন ক্রিকেটারের নাম এবং ছবি ধারাবাহিকভাবে প্রকাশ হয়ে যাচ্ছে সব জায়গায়। তো এই ব্যাপারটা আমি আশরাফুলের মতো বলতেছি না যে এগুলা নিয়ে লিখেন না, অবশ্যই লিখতে হবে, অবশ্যই এগুলা বলতে হবে, এই সন্দেহের কথা তুলে আনতে হবে। কিন্তু এই যে 10 জন ক্রিকেটারের নাম আমরা তুলে আনলাম এভাবে নিশ্চিত না হয়ে, ইভেন অফিসিয়ালি কোনো কাগজপত্র ফর্ম হওয়ার আগেই এই 10 জনের নাম ছবি যেভাবে প্রকাশ করলাম, এইটাকে আমি বলতে চাই যে স্রেফ দায়জ্ঞানহীন সাংবাদিকতা। মানে আমি একজন সাংবাদিক, যদি আপনারা আমারে বলেন সাবেক সাংবাদিক তাহলে সাবেক, নতুবা আমি এই কমিউনিটির একজন হিসাবে বলতেছি যে এটা খুব লজ্জার একটা কাজ হলো। আমাদের দেশে এর আগেও আমরা এরকম নজির দেখছি যে লিগালি এবং এথিক্যালি খুব অন্যায় কাজ হলো যে 10 জন ক্রিকেটার, এই 10 জন ক্রিকেটারের নাম এবং ছবি এইভাবে ফলাও করে ছাপা। তো এটা কেন অন্যায় হলো, এথিক্যালি কী সমস্যা এবং লিগালি কী সমস্যা, তাহলে সাংবাদিকরা আসলে কি করবেন? সাংবাদিকরা কি এসব ক্ষেত্রে চুপ করে থাকবেন কিনা, চেপে যাবেন কিনা, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, ফিক্সিং কেলেঙ্কারি সারা পৃথিবীতে কম বেশি হচ্ছে। পৃথিবীর যতগুলো টেস্ট খেলুড়ের দেশ আছে, ইভেন টেস্ট খেলুড়ের দেশ নাই সব দেশেও প্রচুর ফিক্সিং হয়, ফিক্সিংয়ের গুঞ্জন ওঠে। আইসিসির আকসু থেকে শুরু করে সংশ্লিষ্ট দেশের আকসু এর সব নিয়ে তদন্ত করে, ফলে সব দেশেই এগুলোর খবর প্রকাশ করার একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা সারা পৃথিবীতে ফলো করা হয়, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এটা ফলো করা হয় না। এটা ওই যেটা বললাম শুরুতে যে এথিক্যালি এবং লিগালি দুইভাবেই এটা অন্যায়, মানে খুব বড় অন্যায়। প্রথমে আসেন যে লিগালি কি সমস্যা। লিগালি সমস্যা হচ্ছে, যদি আমি ধরেও নেই যে সুনির্দিষ্ট করে এই 10 জন ক্রিকেটার আসলেই সন্দেহের মধ্যে আছেন এবং তাদের নিয়ে তদন্ত হচ্ছে, তারপরও এখানে লিগাল একটা সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে যে কেউ এখনও অপরাধী বলে প্রমাণিত না। আমরা জানি যে যতক্ষণ অপরাধ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তারা অপরাধী না, এটা একদম আইনি এটা স্বীকার করে। ফলে কোনো একজন দাগী অপরাধীকেও যখন আদালতে তোলা হয় তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে আমরা যে পত্রপত্রিকায় ছবি ছাপি, আমাদের দেশের প্র্যাকটিসটাই এখানে অন্যান্য সেক্টরেও একই রকম খারাপ। আমরা অপরাধী হিসাবে তাদের ছবি ছেপে দিই, পৃথিবীর কোথাও এটা হয় না, এটা লিগালি পারমিটেড না। আপনি এইভাবে ছবি ছাপা বা নাম প্রকাশ করতে পারেন না, কারোর বিপক্ষে অভিযোগ গঠন হলেই সেটা করা যায় না। ফলে এই যে লোকগুলোর নামটা ছাপা হলো, এই নামগুলো কিন্তু এখনও তাদের বিপক্ষে কোনো অভিযোগও গঠন হয় নাই, কেবল তাদের কিছু কার্যকলাপ সন্দেহভাজন মনে হয়েছে। সেই সন্দেহের ভিত্তিতে তারা তদন্ত করবে, তদন্ত করে সত্যি সত্যি যদি কিছু পায় তাদের বিপক্ষে অভিযোগ গঠন করা হবে। অভিযোগ গঠন করার পরে এটা শুনানি পর্ব আছে, প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের ব্যাপার আছে, তাদের বিপক্ষে যথেষ্ট এভিডেন্স পাওয়ার ব্যাপার আছে। সব কিছুর পরে আকসু প্রথম বলবে যে এই কজন অপরাধী। হ্যাঁ, সেই পর্যায়ে আমরা বলতে পারি যে আকসুর দাবি এই 10 জন অপরাধী, তখন হয়তো আমরা এটা বলতে পারি, তখনও কিন্তু তারা অপরাধী না। এরপরে তাদের ধাপে ধাপে বিভিন্ন কোর্ট ফেস করার সুযোগ আছে, একদম শেষে কোর্ট অফ আরবিট্রেশন ফেস করার সুযোগ আছে। যতক্ষণ তারা তাদের যতদূর পর্যন্ত দৌড় সে পর্যন্ত গিয়ে অপরাধী প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমরা দাগি আসামির মতো ছবি ছাপতে পারি না। এটা হচ্ছে একদম লিগাল বাইন্ডিং। এবার আসেন এখানে বাস্তব লিগাল বাইন্ডিং কী কী। বাস্তব লিগাল বাইন্ডিং হচ্ছে এসব ক্ষেত্রে বেশিরভাগ আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় যেটা দেখি, মূলত এই ফিক্সিং কেলেঙ্কারি শুরু হলো তো লেট 90s, 99, 2000 হচ্ছে এটা কাপাকাপি শুরু হলো। তারপর থেকে যতবার যত জায়গায় ফিক্সিংয়ের অভিযোগ উঠছে এর ম্যাক্সিমাম একবারে 90% ক্ষেত্রে কিছু প্রমাণ করা যায় না। কারণ এই কাজটা এমন যে আপনি সব বুঝবেন, কিছু প্রমাণ করতে পারবেন না। ধরেন পাশের উইকেটে বল করতে গিয়ে ওয়াইড ডেলিভারি এত বড় দিচ্ছে যে পাশের উইকেটে চলে গেছে, এটা নিয়ে আপনি গসিপ করতে পারবেন, আপনি কন্টেন্টে নাম উল্লেখ না করে 10 কথা বলতে পারবেন, ইভেন মিডিয়ায়ও আপনি নাম উল্লেখ না করে 10 রকম অনুমান করতে পারবেন। কিন্তু কিছু প্রুভ করাটা খুব কঠিন, খুব কঠিন। কারণ কিছু প্রুভ করতে গেলে আপনাকে লেনদেন প্রুভ করতে হবে, কথোপকথন প্রুভ করতে হবে,
এবং এরা এত চতুরতার সঙ্গে কাজগুলো করে, যারা এসব গড়াপেটার সঙ্গে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিছু প্রুফ করা যায় না। খুব রেয়ার দুই একটা ক্ষেত্রে অনেকে ওই যে রাজবন্দির মতো বলে দেয় নিজে, তখন হচ্ছে অনেককে ধরা যায়, যে এই 10 জনের মধ্যে কেউ হয়তো বলে দিল যে আমি এবং অমুক 9 জন এইটার সঙ্গে জড়িত। সেটা একটা বড় ব্যাপার। আর হয় খুব রেয়ার ক্ষেত্রে হচ্ছে তারা কিছু এভিডেন্স পেয়ে যায়, এটা খুব রেয়ার। এই জন্য আপনি শুনবেন, আপনার যে জন্য অনেক সময় হতাশও লাগে যে সাংবাদিকরা প্রায় বলে যে এই ম্যাচে এরকম হয়েছে, এই ম্যাচে এরকম হয়েছে, সন্দেহজনক, কিন্তু কর্তৃপক্ষ তো কাউকে ধরে না। এখন মুশকিলটা হচ্ছে কর্তৃপক্ষ তো আর চাইলেই এরকমভাবে বলে দিতে পারে না, তাদের এভিডেন্স লাগে, কংক্রিট এভিডেন্স। সেই কংক্রিট এভিডেন্সের উপরে দায় তাদের শাস্তি ঘোষণা করতে হয় বা নাম ঘোষণা করতে হয় যে অমুক অমুক অন্যায়ের সঙ্গে জড়িত। এখন লিগাল জায়গা থেকে আপনি দেখেন, এই যে 10 জনের নাম আমরা বলে দিলাম এবং 10 জনের ছবি প্রকাশ করলাম, এতে তো সমাজে তারা ক্রিমিনাল হিসেবে রেটেড হয়ে গেল না? এখন দেখেন, আকসু যদি ওইটা প্রুভ করতে না পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় নন কনক্লুসিভ হিসাবে তদন্ত শেষ হয়ে যায়, যে কিছু পাওয়া যায় নাই, তো আকসুর লোকজনও বুঝতেছে যে ঘটনা কিছু ঘটছে, সেরকম হইলে কিন্তু এদের সামনে সুযোগ আছে মানহানির মামলা করে দেওয়ার। এটা বলতে পারে যে আমরা কিছুতে ইনভলভ ছিলাম না, অ্যাজ কোনো কনক্লুসিভ রিপোর্ট আসে নাই, তারপরও আমাদের নাম এবং ছবি এভাবে প্রকাশ করে দেওয়াটা মানহানি রয়েছে, এই বেসিসে তারা মামলা করার সুযোগ আছে। এখন বলতে পারেন বাংলাদেশে এটা হয় না, কারণ বাংলাদেশে এই ধরনের ম্যাল প্র্যাকটিস অনেক দিন ধরে চলতেছে মিডিয়ায়। সবচেয়ে বড় ম্যাল প্র্যাকটিসটা যে জায়গাটা হয়েছিল সেটাও আমি এই যে নাম ঠিকও যে উল্লেখ না করে বলি, কারণ আবার আমি ইয়েতে পড়তে চাই না। আশরাফুল কাণ্ডের পরে দেশের শীর্ষ একটা দৈনিকে আশরাফুল একানন এরকম একটা রিপোর্ট ছাপা হয়েছিল। আমি জানি রিপোর্টটা সত্যি, এবং ওখানে বাংলাদেশের 4 জন বা 3 জন সাবেক ক্রিকেটারের ছবি এবং নাম ছাপা হয়েছিল। ঘটনাটা সত্যি ছিল, অভিযোগটা হয়তো সত্যি ছিল, কিন্তু মুশকিলটা যেটা ওইটা নিয়ে কিন্তু আইসিসি তদন্ত আগায় নাই। ওখানে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আইসিসি শুরুতে যখন তদন্ত করে তখন একটা বড় করে নিয়েছিল, মানে এলাকাটা বড় করে নিয়েছিল, ওই জন্য ওই অভিযোগগুলো আসছিল। পরে তারা কনসাইজ করে শুধু বিপিএল এবং আশরাফুল কেন্দ্রিক থাকছে, পরে ওই অংশটা বাদই চলে গেছে, মানে এখানে কনক্লুসিভ কিছু ঘটে নাই। আকসুর কোনো কনক্লুসিভ জাজমেন্ট ওই 4 জনের ব্যাপারে বা ওই বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের ব্যাপারে নাই। এখন দেখেন, তারাও তো মানহানির মামলা করে নাই। বাংলাদেশে শুধু স্পোর্টস না, প্রায় কোনো সেক্টরে মানহানির মামলা হয় না, সেটার অনেকগুলো কারণ আছে। আমাদের ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াই তো জ্যামের জন্য একটা উৎপাত, ফলে কোর্টে যাতায়াত, তারপরে দিনের পর দিন এনগেজমেন্ট, আমার মূল পেশা ক্রিকেট, সেটারে ফেলে রেখে বারবার কোর্টে যাতায়াত করা, এগুলো একটা বেজাইলা ব্যাপার, ফলে লোকজন একটু দূরে থাকতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে কারণে মানহানি মামলা লোকজন করতে চায় না বিভিন্ন সেক্টরে, সেটা হচ্ছে যে এই মানহানিটা হয়তো সত্যি ছিল, কিন্তু দেখা যায় মানহানির মামলা করতে গেলে কিছু করতে কেউটে বের হয়ে আসে কিনা। অনেকেরই তো আসলে অনেক রকমের লুকানোর ব্যাপার স্যাপার থাকে, একটার সঙ্গে আর একটা রিলেটেড থাকে, ফলে কোর্টে যখন ওই রকম জেরা হবে, যে দিনের পর দিন তদন্ত হবে জিনিসটা, তখন অনেক কিছু বের হয়ে আসতে পারে। এই কারণে বিভিন্ন সেক্টরে বাংলাদেশে দেখবেন লোকজন সম্মান হজম করে ফেলে, যে তারা নিয়ে মিডিয়াতে একটা রিপোর্ট হয়েছে, চাইলে মানহানি মামলা করা যেত, কিন্তু করতে চায় না, যায় বিপদ বাড়াতে চায় না কেউ। এখন এইটা তো মিডিয়ার সুরক্ষা কবচ হইতে পারে না, যে কেউ করে না বলে আমি যা খুশি তাই করব। মিডিয়া তো এই জায়গা থেকে কাজ করতে পারে না, মিডিয়াকে তো লিগাল দিকটা দেখতে হয়। লিগাল দিক যেটা বললাম, যে এই কারণে আপনি লিগালি এটা করতে পারেন না। সারা পৃথিবী এসব ক্ষেত্রে কী করে, তারা দেখা যায় যে একটা কালো শেডের মতো ছবি দেয়, দিয়ে একটা ক খ নাম দেয় ক্যারেক্টারগুলোর, লেখায় যতভাবে পারে ইঙ্গিত দিতে থাকে যে একজন ডানহাতি ব্যাটসম্যান, লম্বা চুল, যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলে যাওয়া আসার মধ্যে ছিলেন, পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেতাতে পারেন নাই। এভাবেই সারা পৃথিবীতে এই জাতীয় নিউজগুলো করা হয়। খেলোয়াড়ের বিভিন্ন রকম বিবরণ দেওয়া হয়, সে কী কী করছে, এই বিপিএলে কেন সন্দেহের মধ্যে আসছে, এগুলো করা হয়, কিন্তু নাম ছবি প্রকাশ করা যাবে না। এবার আসেন, এটার একটা বিরাট এথিক্যাল জায়গা আছে, যে কারণে আপনি এটা করতে পারেন না, মানে যে কারণে আমি বলবো যে এইটা অমানবিক, শুধু অনৈতিক না, অমানবিক। কেমন, এই লিস্টে যারা আছেন, ধরেন তিশারা পেরেরা আছে, আমাদের বিজয় আছে, আমাদের মিথুন আছে, বাকিদের কথা বাদ দিলাম, আমি কাউরে ছোট করতেছি না। এই 3 জন তো সোসাইটিতে প্রমিনেন্ট ফিগার, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, ইন্টারন্যাশনালি পরিচিত। পেরেরা যেমন তো খুবই সম্মানিত একটা ক্যারেক্টার, সে দীর্ঘদিন দাপটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও সে খুব পরিচিত নাম। বিজয় এখনও তার সামনে একটা ক্যারিয়ার পড়ে আছে, এখনও জাতীয় দলে হয়তো তার সুযোগ আসতে পারে,
মিথুন বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বেশি ওয়ার্ক এথিক্সের জন্য পরিচিত, এবং যখন যে দলের ক্যাপ্টেন্সি করছে বিপিএলে সেই দলটাকে বাড়তি কিছু এনে দিছে। মিথুনের ওয়ার্ক এথিক্স নিয়ে বা এথিক্স নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলে নাই। আমি এদের কাউরে নিষ্পাপ দাবি করতেছি না, অ্যাজ আই এম নট দেয়ার লয়ার, আমার কাজ তাদের নিষ্পাপ প্রমাণ করার না, কিন্তু তাদের সোসাইটিতে একটা বিশাল অবস্থান আছে। আজকে এইভাবে যখন আমরা নাম পরিচয় দিয়ে একটা নিউজ করলাম, আমরা কি একবার ভাবলাম যে অভিযোগগুলো সত্যি নাও হতে পারে? কেবল তো সন্দেহের কথা। এখন ঘটনা হচ্ছে ফিক্সিং আজকে পৃথিবীতে আসে বলে অনেক রোমান্টিক ঘটনারও সন্দেহজনক মনে হয়। হয়তো বিজয় মিথুন পেরেরা যেটা করছে সেটা আসলে সন্দেহজনক কিছু না। আজকে আমাদের মন খারাপ হয়ে গেছে, আমরা কোথায় কোথায় সব কিছুতে অন্যায় খুঁজি, সন্দেহ করি, সে কারণে হয়তো চোখে পড়ছে। উল্টোটাও হতে পারে, আমি অস্বীকার করতেছি না, এমনও হতে পারে যে তারা কোনো পাপে জড়াইছে। কিন্তু এই যে মাঝামাঝি অবস্থায় আছে, ডিলেমার মধ্যে আছে, কেউ তো আমাকে কনফার্ম করে নাই যে এই 3টা লোক, এই 10টা লোক আসলেই অপরাধে জড়িত। সে অবস্থায় আমি তাদের সামাজিক ভাবমূর্তি, পারিবারিক অবস্থান সব শেষ করে দিলাম। এই একটা নিউজ যেভাবে প্রচার হলো, আমি বারবার বলি যে প্রতিষ্ঠানটা প্রথম প্রচার করছে দায়টা তাদের নিতে হবে। বাকিরা সবাই মিডিয়ায় বলা হয়েছে বলে আবারও রিপিট করতেছে নামগুলো। এই যেমন আমিও থামবে 3টা ছবি দিতে বাধ্য হলাম। তো এইটা তো মানে বাকিরা করবেই, আপনি ঠেকাতে পারবেন না। একবার যেহেতু একটা মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করে ফেলছে, ওই মেইন স্ট্রিম মিডিয়াটা একবার ভাবলো না যে এদের সোশ্যাল অবস্থান কোথায় যাবে এই নিউজটা এইভাবে ছবিসহ নামসহ প্রকাশ করার পর? আমি কি আসলেই নিশ্চিত এরা অপরাধী? আমার কেউ গ্যারান্টি দিতে পারবে? আমি তো বিসিবির সঙ্গে এই বিষয় নিয়ে কমিউনিকেট করছি, আমি তো জানি যে গ্যারান্টিড কিচ্ছু ঘটে নাই রে ভাই, কেবল তাদের নিয়ে সন্দেহ করা হয়েছে। বিষয়টা কেবল খোঁতায় দেখতেছে আসলেই কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। আমার ধারণা এটা খুবই সিদ্ধান্তহীন অবস্থায় শেষ হবে। এই তদন্ত কমিটি তেমন কোনো এভিডেন্স পাচ্ছে বলে মনে হচ্ছে না কথাবার্তা বলে। যাই হোক, সেটা সিদ্ধান্ত হলেও ভালো, না হলেও ভালো, কিন্তু এই যে সোসাইটিতে শেষ হয়ে গেল এরা, এখন কই যাবেন? দেখেন, মিথুন দিয়ে উদাহরণ দেয়, মিথুনের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কার্যত শেষ। এটা ও বোঝে, আমরাও বুঝি। লোকাল ক্রিকেটও আর অনেক দিন খেলবে তা না। মিথুন হচ্ছে বাংলাদেশে, ওই যে বললাম, ওয়ার্ক এথিক্সের দিক থেকে একদম টপ লেভেলে মুশফিক, মিথুন এরা থাকবে একদম টপ লেভেলে। মিথুনের সম্পর্কে আমি যতদূর জানি, সে যেভাবে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে, যেভাবে সারা দিন ক্রিকেট নিয়ে থাকে, অলমোস্ট এই ছেলেটা উদয়স্ত ক্রিকেট নিয়ে থাকে, ওর বাচ্চাটারও ঠিক মতো সময় দেয় না। ওর ভবিষ্যৎ হচ্ছে, আমি বুঝি যে কোচিং। ও বাংলাদেশে দেখবেন, আজকে এখানে বসে আমি বললাম, আমি জানি না আপনারা অলরেডি তার ভবিষ্যৎটাকে ক্ষতিগ্রস্ত করলেন কিনা, কিন্তু ওর ভবিষ্যৎ হচ্ছে কোচিং। ও বাংলাদেশে একজন বড় কোচ হওয়ার সম্ভাবনা ওর মধ্যে আমি দেখি। আমি মাঝে একদিন মাস্কো একাডেমিতে গিয়ে অনেক সময় কাটাইছি, ওর সঙ্গে খুব একটা কথা হয় না, কিন্তু আমি ওর অ্যাক্টিভিটি দেখতেছিলাম। ও কিন বাচ্চাদের নিয়ে কাজ করার ব্যাপারে, মানে ওর একটা আগ্রহ যে ও হয়তো কোচিং করবে, নাও করতে পারে, আমি জানি না, ওর সঙ্গে আমার কোনো দিন এটা নিয়ে কথা হয় নাই। কিন্তু দেখেন, এই ছেলেটা যদি কোনো কিছুতে ইনভলভ না হয়, যদি কোনো কিছু না থাকে ওর নামে, যদি সম্ভাবনাটা কিন্তু 80% যে সম্ভবত কিছুতে জড়িত নাই, স্রেফ সন্দেহের বশে নামটা আনছি আমরা, সেক্ষেত্রে এই ছেলেটা ক্যারিয়ারটাকে আমরা কোথায় ঠেলে দিলাম? ওর পক্ষে এই দাগ নিয়ে বড় কোনো দলের দায়িত্ব নেওয়া সম্ভব হবে? আইসিসি কি পরিষ্কার করে বা বিসিবি পরিষ্কার করে কি প্রতিবাদ করবে এই নিউজটা? তারা কি জানাবে যে মিথুনের নাম কোথাও ছিল না? তারা কি একটা সার্টিফিকেট দিবে মিথুনরে যে মিথুন ইজ এ ক্লিয়ার গাই? তারা বলবে যে ইনকনক্লুসিভ। ওটা আমরা জানি না ও দোষী কি নির্দোষ। নাম আপনারা দিচ্ছেন, আপনারা দেখেন। এখন ওই টেলিভিশন চ্যানেলটার কাছে গেলে মিথুন কি একটা সার্টিফিকেট পাবে? যে সার্টিফিকেটটা দেখায় সে পরবর্তীকালে তার চাকরিদাতাদের বলবে যে দেখেন আমি নিষ্পাপ ছিলাম? কেউ দিবে না, কেউ দিবে না। আমি লিগাল দিক ভাবতেও বলি না। লিগাল, ওই যে বললাম, বাংলাদেশে মানহানি মামলা হয় না বলে কেউ ভয় পাওয়ার কিছু নেই। তাই বললে আমরা যা খুশি তাই করব? আমরা এইভাবে ভাবমূর্তি, আমরা এইভাবে সব কিছু এইভাবে ধুলায় মিটায় দেবো? অভিযোগ করতে তো আমি নিষেধ করতেছি না। আমি আবারও বলি, আশরাফুল যেমন বলছে যে পেমেন্ট নিয়ে আপনারা বেশি লিখলে ভাবমূর্তি নষ্ট হয়, বা ফিক্সিং নিয়েও লেখালেখি করাটা আমাদের ক্রিকেটাররা পছন্দ করে না, বোর্ড পছন্দ করে না, কারণ ওতে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। ভাবমূর্তি নিয়ে আপনাদের ভাবতে বলতেছি না, মানে আপনাদের বলতে আমি আমাদের কথা বলতেছি, আমরা যারা এই প্রফেশনে ছিলাম, লম্বা সময় আছি, তাদের কথা বলতেছি যে একটা সেকেন্ড থট দেন। ওই যে আমি বারবার বলি, সবাইকে বলি, সব ক্ষেত্রে বলি যে ভাই আসেন আমরা মানবিক হই, এত যান্ত্রিক না হই, একটু মানবিক জায়গা থেকে দেখেন। এদের সবাই ফ্যামিলি আছে, ছোট ছোট বাচ্চা আছে। এই মিথুনের একটা বাচ্চা আছে, ও পড়তে শিখে গেছে, ও বুঝতে শিখে গেছে। আজকে সকালটা কেমন হয়েছে ওর চিন্তা করেন। ও উঠে দেখে বিভিন্ন ওয়েবসাইটে, হয়তো ওর কোনো বন্ধু ওরে ফোন করে আধো আধো কণ্ঠে বলতেছে এ তো বাবা নাকি অন্যায় করছে। এই পরিস্থিতি কীভাবে সামাল দেবে এরা? কীভাবে সামাল দেবে বলেন?
হয়তো 2 দিন পরে প্রমাণ হবে যে কিচ্ছু ঘটে নাই। কিন্তু এই যে আজকে যে অবস্থায় আমরা ঠেলে দিলাম এই ছেলেগুলোরে, মনে হচ্ছে খুন করে ফেলছে, সেইভাবে রগরগে সব ছবি প্রকাশ করলাম। আমি মানে খুব ব্যথা পাইছি ব্যাপারটা। ইভেন ওরা যদি 10 জনই ক্রাইমের সঙ্গে ইনভলভ হয়, তারপরেও আমাদের ওয়েট করা উচিত ছিল আসলেই ক্রাইমের রায় আসা পর্যন্ত। সে পর্যন্ত ওদের দিকে মানবিক দৃষ্টিতে তাকানো উচিত ছিল। যাই হোক, মানে ওই উপর দিকে যত বেশি থুতু ছুড়ব নিজের গায়ে পড়বে, এটা আমাদের প্রফেশনের সমস্যা। আমরা হয়তো ঠিক এথিক্যাল অবস্থান সবাই নিতে পারি না, লিগালি কারেক্ট থাকতে পারি না। তারপরেও একটু আবার অনুরোধ করি সবাইকে, সব পেশার সবাইকে অনুরোধ করি, প্লিজ একটু পাশের লোকটার দিকে মানবিকভাবে দেখেন। যে এই যে কাজটা করলাম, আমরা অনেক সময় রাস্তায় একটা রিকশাওয়ালার গায়ে হাত তুলে দেই, একটা কথা ফেসবুকে ফট করে বলে দেই, আমি নিজেও করি, ভুলভাল এইগুলা করি। পরে বুঝি যে আসলে এই লোকটাই যে এতগুলো লোকের সামনে গায়ে হাত তুললাম, এতগুলো লোক ওর দিকে তাকালো, এর ভিতরে দুজন তো ওর পরিচিত লোক, তারা কি ভাববে, তারা ওর সম্পর্কে কি জাজ করবে। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমরা একটু মানবিক হয়ে উঠবো, একটু মানবিক হই সবাই। সবাই ভালো থাকবেন।